আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ১৭৫৭ খ্রিস্টাব্দের পলাশী যুদ্ধ। এই যুদ্ধে ইংরেজের পক্ষে সেনাবাহিনী ছিল প্রায় ৩,০০০। অপরদিকে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সেনাবাহিনী ছিল প্রায় ৫০,০০০। এত বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়। তাকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসতে হয় এবং ক্ষমতার পালাবদল হয়। এরপরে সিরাজউদ্দৌলাকে বন্দী হতে হয়। তারপরে তাকে হত্যা করা হয়। যাদের ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলার জীবনে করুণ পরিণতি নেমে এসেছিল, বাংলার স্বাধীনতা সূর্য অস্ত গিয়েছিল, আজকে আমরা সেই বিশ্বাসঘাতকদের সম্পর্কে জানব। সেই ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকদের মধ্যে রয়েছেন মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, ঘসেটি বেগম এবং আরো কয়েকজন চরিত্র আছেন, যাদের কারণে নবাবের জীবনের এবং বাঙালির ভাগ্যে এক করুণ পরিণতি নেমে এসেছিল, যার পরিণতি ছিল ১৯০ বছরের পরাধীন ভারতবর্ষ। আজকে আমরা পলাশী যুদ্ধের এই ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতক চরিত্রদের সম্পর্কে জানব। এই বিশ্বাসঘাতকদের মধ্যে সবার প্রথমে উচ্চারিত হয় মীর জাফরের নাম, যিনি ক্ষমতার লোভে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধাচারণ করে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বিশ্বাসঘাতকতার সেরা দৃষ্টান্ত হয়ে রয়েছে। সিরাজউদ্দৌলা নাটকের ৫টি দৃশ্যে আমরা মীর জাফরকে দেখতে পাবো, অর্থাৎ এই নাটকে মীর জাফরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মীর জাফর ইরান অথবা ইরাক থেকে নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে এসেছিলেন। বেশিরভাগ বর্ণনায় ইরান পাওয়া যায়। উচ্চবংশীয় যুবক হওয়ার কারণে নবাব আলীবর্দী খাঁ তাকে স্নেহ করতেন এবং এক পর্যায়ে তার বৈমাত্রেয় বা বৈপিত্রেয় বোনের সাথে মীর জাফরের বিয়ে দেন। মীর জাফর কূটকৌশল ও চাতুর্যের মাধ্যমে নবাবের অত্যন্ত প্রিয়পাত্র হয়েছিলেন এবং সেনাপতি ও বকশির পদে অধিষ্ঠিত হয়েছিলেন। মোগল আমলে বেতন বন্টনকারী রাজ কর্মচারীকে বকশি বলা হতো। সম্মানের দিক থেকে নবাবের পরের পদটিই বকশির ছিল, তো তিনি এই বকশি পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তবে তার মেধা ও কৌশলের মূলে ছিল ক্ষমতা লিপ্সা। বিভিন্ন সুযোগে তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং একাধিকবার ক্ষমতাচ্যুতও হয়েছিলেন। বিশ্বাসঘাতকতা করেছেন, ধরা পড়েছেন, তাকে পদচ্যুত করা হয়েছে, আবার তাকে ক্ষমা করে দিয়েছেন আলীবর্দী খাঁ। এই বারবার ক্ষমা পাওয়া সত্ত্বেও মীর জাফরের চরিত্রের কোনো পরিবর্তন আসেনি। তিনি বিশ্বাসঘাতকতা করেই গেছেন একের পর এক। নবাব আলীবর্দীর মৃত্যুর পরে যখন সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন, তখন চারিদিকে প্রাসাদ ষড়যন্ত্র ঘনীভূত হয়। সেই সময় ইংরেজদের সীমাহীন লোভ ও স্বার্থপরতার ষড়যন্ত্রে অনেক রাজ অমাত্যের সঙ্গে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হন মীর জাফর। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য উপযুক্ত ব্যক্তি হিসেবে ইংরেজরা মীর জাফরকে বেছে নিয়েছিল। এরপরে ইংরেজদের প্রলোভনে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষায় তিনি নীতি নৈতিকতাহীন এক উন্মাদে পরিণত হন। তাই পলাশীর যুদ্ধে সেনাপতির পদে অধিষ্ঠিত হয়েও এবং পবিত্র কোরআন ছুঁয়ে নবাবের পক্ষে যুদ্ধ করার শপথ গ্রহণ করেও তিনি বিশ্বাসঘাতকতার পথ থেকে সরে আসেননি। আমরা সিরাজউদ্দৌলা নাটকে দেখব যে তিনি কোরআন ছুঁয়ে শপথ করছেন যে তিনি নবাবের আজ্ঞাবহ হয়ে যুদ্ধ করবেন। তবে পলাশীর যুদ্ধে দেখা যায় তিনি নিজে তো যুদ্ধ করেননি, পিলারের মতো দাঁড়িয়েছিলেন এবং দেশপ্রেমিক সেনাদেরকেও যুদ্ধে অংশগ্রহণ করতে দেননি। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মীর জাফর ক্লাইভের গাধা হিসেবে পরিচিত হয়েছিলেন, কারণ তিনি ক্লাইভের পরামর্শ অনুযায়ী চলতেন। আর এই ক্লাইভের হাত ধরেই ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৯শে জুন তিনি বাংলার মসনদে আরোহণ করেন। তবে সিংহাসনে আরোহণের পর থেকে তিনি ইংরেজদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হন। এ কারণে তাকে পদচ্যুত করা হয় এবং তার জামাতা মীর কাসিমের অনুকূলে দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য করেন। ১৭৬৪ খ্রিস্টাব্দে তাকে আবার পুনরায় সিংহাসনে বসানো হয়। ১৭৬৫ খ্রিস্টাব্দের ৫ই ফেব্রুয়ারি অথবা ১৭ই জানুয়ারি তিনি কুষ্ঠ রোগে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু তারিখ নিয়ে একটু মতভেদ রয়েছে। বাংলার ইতিহাসে মীর জাফর বিশ্বাসঘাতকতার প্রতীক, নিকৃষ্ট মানুষের প্রতীক। ফলে মীর জাফর মানেই বিশ্বাসঘাতক।
এবং ভ্রমণ গাইডে মির্জাফরের বাড়িটিকে বিশ্বাসঘাতকের বাড়ি হিসেবেই পরিচিত করানো হয়েছে। মির্জাফরের 3 পুত্র ছিল। এদের মাঝে বড় ছেলের নাম ছিল মিরন। আমরা সিরাজউদ্দৌলা নাটকে দেখব এই মিরনের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরা এই নাটকের 3টা দৃশ্যে তাকে দেখতে পাবো। ষড়যন্ত্রকারী ও দুশ্চরিত্র হিসেবে মিরন মির্জাফরকেও ছাড়িয়ে গিয়েছিল। মির্জাফরের সঙ্গে অন্য বিশ্বাসঘাতক রাজ অমাত্যদের যোগাযোগের কাজ করত মিরন, এবং তারই ষড়যন্ত্রে ও ব্যবস্থায় মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। নিজেদের পথের কাঁটা দূর করতে তিনি একের পর এক অনেকগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মুরাদউদ্দৌলা, আমেনা বেগম, ঘসিটি বেগম সহ বেশ কয়েকটা হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছিলেন। এই মিরন সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেছাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু লুৎফুন্নেছা এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। 1760 খ্রিস্টাব্দের 3রা জুলাই সিরাজউদ্দৌলার মৃত্যুর ঠিক 3 বছর পরে, তখন তার বয়স ছিল মাত্র 21 বছর, সেই সময়ে ঐতিহাসিক সৈয়দ গোলাম হোসেনের মতে তিনি বজ্রপাতে মারা গিয়েছেন। তবে ফরাসি সেনাপতি মসিয়ে ল এই কাহিনীকে বানোয়াট বলেছেন। তিনি মনে করেন ইংরেজরা মিরনের ঔদ্ধত্য ও তাদের প্রতি অনমনীয় মনোভাব দেখে এক ঝড় বৃষ্টির রাতে তাকে হত্যা করার ব্যবস্থা করে। অনেক ঐতিহাসিক স্বীকার করেন যে মিরনকে হত্যাই করা হয়েছিল। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে মির্জাফরের পরেই আসে জগৎ শেঠের নাম। বলা হয়ে থাকে জগৎ শেঠের অর্থ বা টাকা পয়সা আর ইংরেজদের তলোয়ার মিলে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল। রাষ্ট্র ক্ষমতাকে নিজের তাবেদার বানিয়ে সম্পদের পাহাড় গড়তে গিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিলেন জগৎ শেঠ। সিরাজউদ্দৌলা নাটকের 5টি দৃশ্যে আমরা জগৎ শেঠকে দেখতে পাবো, অর্থাৎ এই নাটকে জগৎ শেঠের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জগৎ শেঠ অর্থ জগতের টাকা আমদানিকারী, জগতের শেঠ যিনি, জগতের ব্যাংকার বা যিনি অর্থ লগ্নি করেন বা যিনি টাকা বিনিয়োগ করেন বিভিন্ন প্রয়োজনে। মূলত ওই সময় যুদ্ধ ইত্যাদির প্রয়োজনে বিভিন্ন সময়ে টাকার প্রয়োজন হতো, তো তখন এই জগৎ শেঠ টাকা বিনিয়োগ করতেন, এই জন্য তাকে পরে লাভ দিতে হতো। 1723 খ্রিস্টাব্দে সম্রাট মাহমুদ শাহ ফতেহ চাঁদকে জগৎ শেঠ উপাধি প্রদান করেন। 6 পুরুষ এই জগৎ শেঠ উপাধি ভোগ করেছিল। তারপর থেকে তারা ধীরে ধীরে দেউলিয়া হয়ে যায়। জগৎ শেঠ সমসাময়িক দুনিয়ায় সবচেয়ে বড় ব্যাংক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। হুন্ডি, বাট্টা, টাকা পাচার, টাকা লগ্নি এসব কাজ করার জন্য ভারতবর্ষ, মধ্যপ্রাচ্য, ইউরোপ প্রভৃতি অঞ্চলে জগৎ শেঠের ব্যাংকের শাখা ছিল। জগৎ শেঠ জৈন সম্প্রদায়ের মানুষ ছিলেন। তার পেশা ছিল ব্যবসায়। আলিবর্দী খাঁর বিভিন্ন দুর্দিনে জগৎ শেঠ ফতেহ চাঁদ বিভিন্ন সময় ভূমিকা রেখেছিলেন বা তার পাশে দাঁড়িয়েছিলেন। 1744 খ্রিস্টাব্দে জগৎ শেঠ ফতেহ চাঁদ মারা যান। তো মারা যাওয়ার পর তার নাতি মহাতব চাঁদ জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন 1744 খ্রিস্টাব্দে। আমরা সিরাজউদ্দৌলা নাটকে যে জগৎ শেঠকে দেখব তিনি ফতেহ চাঁদ না, মূলত মহাতব চাঁদকেই দেখব। 1756 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল যখন আলীবর্দীর মৃত্যু হয়, এরপরে সিরাজউদ্দৌলা মসনদে বসেন। এই শেঠ পরিবার যেহেতু নবাব আলীবর্দী খাঁকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, দুর্দিনে পাশে দাঁড়িয়েছিলেন, এ কারণে এরা একটু সুবিধা ভোগ করতে চাইতেন বা করতেন। তো সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসলেন, স্বাভাবিকভাবেই তিনি আশা করেছিলেন যে আমাদেরকে কিছু অনৈতিক সুবিধা দেবেন। তবে সিরাজউদ্দৌলা সততা নিষ্ঠার এক অন্যরকম যুবক। তিনি এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি হননি, বরং জগৎ শেঠকে তার ষড়যন্ত্রের জন্য বিভিন্নভাবে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। আবার অন্যদিকে ইংরেজরা যেভাবে অত্যাচার ও লুণ্ঠন করে যাচ্ছিল এবং ভারতবর্ষে তাদের শক্তি বৃদ্ধি করছিল, এ কারণে সিরাজউদ্দৌলা ইংরেজ বিদ্বেষী ছিলেন, ইংরেজদের দমন করার চেষ্টা করছিলেন। এরপরে সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের কলকাতার ফোর্ট উইলিয়াম আক্রমণ করেন, এই বিষয়গুলো পলাশী যুদ্ধের ভিত তৈরি করছিল। তো জগৎ শেঠ নবাব সিরাজউদ্দৌলাকে নিষেধ করেছিলেন যে মিলেমিশে চলার ব্যাপারে, অর্থাৎ ইংরেজদের প্রতি এত কঠোর না হওয়ার ব্যাপারে জগৎ শেঠ পরামর্শ দিয়েছিলেন। এ কারণে সিরাজউদ্দৌলা জগৎ শেঠকে অপমান করেছিলেন এবং এরকম দালালি আর কখনো করতে নিষেধ করেছিলেন। আর এই ঘটনা জগৎ শেঠের মনে খুব প্রভাব ফেলে, আর এর ফলে তিনি সিরাজ বিরোধীদের সঙ্গে যোগ দেন
নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য। 1704 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তাদের উত্তরণের সবচেয়ে সুন্দর সময়, যে ইংরেজদের হাতে হাত মিলিয়ে জগৎ শেঠ সিরাজউদ্দৌলার পতন ঘটিয়েছিলেন। পলাশীর যুদ্ধের পরে নতুন এক ইংরেজকে আমরা দেখতে পাই। জগৎ শেঠ যে সকল উপায়ে ধনী হচ্ছিলেন সেগুলো নিজেদের দখলে নিয়ে নেয়, অর্থাৎ শেঠ পরিবারের উপার্জনের ক্ষেত্রগুলো সংকুচিত হতে থাকে। একটা পর্যায়ে 1764 খ্রিস্টাব্দে মীর কাসিম এই জগৎ শেঠ মহাতব চাঁদকে হত্যা করেন, আর এর মধ্য দিয়ে মূলত শেঠ পরিবারের সোনালী সময়ের সূর্যাস্ত হয়। এরপরে সময়ের ব্যবধানে তারা দেউলিয়া হয়ে যায়। জগৎ শেঠ পরিবারের গৌরবময় ইতিহাস কলঙ্কিত করে দিয়েছে পলাশী যুদ্ধে তাদের ভূমিকা। তাদের কলঙ্কিত ইতিহাসের জন্য তারা আজও আমাদের চোখে ঘৃণিত। রাজা রাজবল্লভ, তিনি রাজা উপাধি লাভ করেছিলেন এবং রাজার হালেই বাস করতেন। তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তিনি ছিলেন সিরাজউদ্দৌলার অন্যতম স্বার্থপর ও বিশ্বাসঘাতক অমাত্য। এই নাটকের 6টি দৃশ্যে আমরা তাকে দেখতে পাবো। কর্মজীবনের শুরুতে তিনি নৌবাহিনীতে চাকরি করেছেন। এরপরে ঢাকার গভর্নর ঘসেটি বেগমের স্বামী নওয়াজিজ খাঁর পেশকারের দায়িত্ব পালন করেন। পেশকার মানে বিচারকের সামনে আদালতের কাগজপত্র উপস্থাপন করে এমন কর্মচারী বিশেষ। ফলে স্বাভাবিকভাবেই ঘসেটি বেগমের সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। হোসেন কুলি খাঁর মৃত্যুর পর 1756 খ্রিস্টাব্দে রাজবল্লভ ঢাকার দেওয়ান নিযুক্ত হন। রাজস্ব ইত্যাদি আদায়ের দায়িত্বে নিযুক্ত রাজকর্মচারীকে দেওয়ান বলা হয়। নওয়াজিজ খাঁর শাসন ব্যবস্থার দুর্বলতার সুযোগে রাজবল্লভ অনেক টাকা পয়সা মালিক হন। এই সংবাদ শুনে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে রাজবল্লভকে বন্দী করেন। তবে আলীবর্দী খাঁর নির্দেশে রাজবল্লভ মুক্তি পান। রাজবল্লভের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সিরাজ ঢাকায় লোক পাঠান। তো রাজবল্লভ ছিলেন অতি চালাক মানুষ। তিনি তার টাকা কড়ি এবং স্বর্ণালঙ্কার তার পুত্র কৃষ্ণদাসের মাধ্যমে নৌকায় করে কলকাতায় পাঠিয়ে দেন। কৃষ্ণদাস কলকাতায় গিয়ে রোজার ড্রেকের উইলিয়াম দুর্গে গিয়ে আশ্রয় নেয়। নবাব সিরাজউদ্দৌলা ড্রেককে চিঠি দিয়েছিলেন যেন কৃষ্ণদাসকে তার হাতে হস্তান্তর করে, কিন্তু আর্থিক সুবিধা পাওয়ার কারণে ড্রেক কৃষ্ণদাসকে নবাবের হাতে সমর্পণ করেননি। এই যে কৃষ্ণদাসকে হস্তান্তর করলো না, ধরিয়ে দিল না, সহযোগিতা করলো না, এ কারণেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের সশস্ত্র সংঘর্ষের একটা কারণ হয়ে দাঁড়ায়। রাজবল্লভ ইংরেজদের শক্তি সংহত করার জন্য সবসময় সচেষ্ট ছিলেন এবং নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাত করার জন্য শেষ পর্যন্ত তিনি ষড়যন্ত্র করে গিয়েছেন। রাজবল্লভ ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত এই সন্দেহ করে 1763 খ্রিস্টাব্দে মীর কাসিম রাজবল্লভকে জলে ডুবিয়ে হত্যা করেন। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা দেখব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে রবার্ট ক্লাইভ, ওয়াটসন এদের ভূমিকা কি ছিল, অর্থাৎ কার ভূমিকা কতটা নিকৃষ্ট ছিল সেটা আগামী পর্বে দেখব। সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল। কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন, যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়ল। একটা কথা আছে, প্রকৃতির প্রতিশোধ। তুমি যদি কারোর জন্য পথে কাঁটা বিছিয়ে রাখো, সে কাঁটা তোমার পায়ে বিদ্ধ হতে পারে। তুমি যদি কারোর জন্য গর্ত খুঁড়ে রাখো, সে গর্তে তোমাকেও পড়তে হতে পারে। যারাই ষড়যন্ত্রকারী ছিল তাদের জীবনের পরিণতি কারোই স্বাভাবিক হয়নি। ইংরেজরা যাদের পথের কাঁটা মনে করেছে তাদেরকে নানাভাবে উচ্ছেদ করেছে এবং তাদের ষড়যন্ত্রকারী হিসেবে তাদের বিশ্বাসঘাতকতার কারণে পরস্পরের দমনে নিযুক্ত হয়েছিল। তারা যেহেতু বিশ্বাসঘাতক, এজন্য যুদ্ধ পরবর্তীকালে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারেনি, এজন্য তাদেরকে নানাভাবে দমন করেছে। এজন্য এদের কারো জীবনের পরিণতি স্বাভাবিক হয়নি। আর এটাকেই বলে প্রকৃতির প্রতিশোধ, যেটা একটা শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে আমাদের চোখে। তোমরা সবাই ভালো থেকো। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।